আসন্ন নির্বাচনে পার্বত্য রাজনীতিতে অ্যাডভোকেট পারভেজ তালুকদারের বিশেষজ্ঞ অভিমত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সংশ্লিষ্টতা সম্পর্কে অ্যাডভোকেট পারভেজ তালুকদার তার বিশেষজ্ঞ মতামত প্রদান করেছেন। সম্প্রতি সাপ্তাহিক পার্বত্য কণ্ঠের মুখোমুখি হয়ে একাধারে বাংলাদেশ বিনির্মাণ আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিশেষজ্ঞ এই রাজনৈতিক বিশ্লেষক তার মতামত ব্যক্ত করেন, যা গত ৮ জানুয়ারি পর্ব ১ ও ১০ জানুয়ারি পর্ব ২ আকারে প্রকাশ করা হয়েছে। আজ তার তৃতীয় পর্ব। তারেক রহমানের প্রত্যাবর্তনে সাধারণ মানুষদের উন্মাদনা কতটুকু দেখছেন? না, আমি এটাকে উন্মাদনা বলবো না। তারেক রহমান দেশে এসছেন, এটা সাধারণ মানুষের ব্যাপক আগ্রহের একটা বিষয়। বিএনপি বাংলাদেশের একটি জনপ্রিয় দল এবং বাংলাদেশের আগামী দিনে হয়তো বিএনপি একটি ভালো পজিশনে যাচ্ছে এবং বাংলাদেশ সরকারের একটা ক্ষমতার কাছাকাছি রয়েছে। তিনি ১৭ বছর দেশের বাইরে ছিলেন। মানুষ স্বভাবতই বিএনপিকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক মনে করে। মানুষ মনে করে বাংলাদেশের এই দলটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং আমাদের আধিপত্যবাদ বিরোধী সংগ্রামকে চাঙ্গা রাখার জন্য, দেশকে আধিপত্যবাদের হাত থেকে রক্ষা হওয়ার জন্য এই দলের ব্যাপক ভূমিকা রয়েছে। এবং এই দল পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তির বিরুদ্ধে লং মার্চ করেছে, জনগণের অধিকার আদায়ে নানাভাবে সংগ্রাম করেছে। এই দলের যিনি নেত্রী, যিনি নেতা জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি দেশের উন্নয়নে অনেক কাজ করেছেন। ওনাকে মানুষ স্মরণ করে এবং একজন নির্লোভ, নির্মোহ, দুর্নীতিমুক্ত নেতা হিসেবে ওনার ভালো একটা ইমেজ বাংলাদেশে রয়েছে, ভালো একটা জনপ্রিয়তা রয়েছে। সেই হিসেবে ওনার বড় পুত্র এবং নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি অনেকবার দেশের প্রধানমন্ত্রী ছিলেন, ওনার পুত্র হিসেবে ওনার দেশে আসাটাকে মানুষ খুব আগ্রহ ভরে নিয়েছে। এই কারণেই যে আসলে দেশ একটা নেতৃত্ব শূন্য অবস্থায় ছিল। ওনার দেশে আসাতে আমার মনে হচ্ছে যে একটা দেশের নেতৃত্বের যে শূন্যতা, সেই শূন্যতাটা অনেকটুকু পূরণ হবে এবং মানুষের যে আগ্রহ, মানুষের যে ভালোবাসা, এটাকে উন্মাদনা না বলে আমি বলবো মানুষ তাকে ভালোবাসে, মানুষ বিএনপিকে ভালোবাসে, মানুষ এই দেশকে ভালোবাসে এবং এই দেশের একটি বৃহত্তম দলের প্রধান যিনি এবং আগামী দিনের কাণ্ডারি হিসেবে যিনি বাংলাদেশে এসেছেন, এই জন্য মানুষের ভালোবাসা আবেগের বহিঃপ্রকাশ বলে আমি এটা মনে করি। বর্তমান চাকমা রাজার পত্নী ইয়েনিয়েনও নিজেকে আদিবাসী দাবি করেন, কিন্তু সংবিধান অনুযায়ী তো বাংলাদেশের বাঙালিরাও আদিবাসী নয়। সেই অনুযায়ী আদিবাসী এই অংশের বক্তব্য অনুযায়ী আপনার ধারণা কি? আমি যতটুকু জানি, চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশিস রায়ের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী যখন মারা যান, আমার এখনো মনে আছে, আমি ওনার শেষকৃত্যে গিয়েছিলাম এবং উনি খুব চমৎকার একজন মহিলা ছিলেন। তার মধ্যে দেশপ্রেমের অনেক ছিটে ফোটা ছিল, তার মধ্যে একটা গভীর দেশপ্রেম ছিল এবং আমার এখনো মনে পড়ে ওনার যে শেষকৃত্যস্থান, ওনাকে যখন দাহ করা হয়, আমি কিন্তু শেষ পর্যন্ত ওখানে ছিলাম। তার পরবর্তী চাকমা সার্কেল চিফ রানী ইউনিয়নকে বিয়ে করার পরে চাকমা সার্কেল চিফ নিজেই তার পার্বত্য চট্টগ্রাম অবস্থানটা হারিয়ে ফেলেছেন। ওনাকে আমরা যে শ্রদ্ধা, যে রেসপেক্টনেস দেখিয়ে পার্বত্য চট্টগ্রামে ওনাকে আমরা সমীহ করতাম, ওনার প্রতি সে সম্মান, শ্রদ্ধা এখন পার্বত্যবাসীর আর নেই। কেন নেই? ওনার পিছনে একমাত্র যেই নারী, সে হচ্ছে রানী ইউনিয়ন। রানী ইউনিয়ন নিজেকে কিভাবে আদিবাসী দাবি করেন? তিনি নিজে তো রাখাইন। রাখাইনরা কোত্থেকে এসছে? এরা কিন্তু বাংলাদেশের মানুষ নয়, এরা কিন্তু মায়ানমার। যেই ভদ্র মহিলা নিজেই মায়ানমারের অধিবাসী, তিনি বাংলাদেশে নিজেকে আদিবাসী দাবি করেন কোন সূত্রে? বৈবাহিক সূত্রে কি আদিবাসী হওয়ার কোন সুযোগ আছে? আন্তর্জাতিক পর্যায়ে যে সংজ্ঞাগুলো আদিবাসী হিসেবে সংজ্ঞায়িত করে, সেই আদিবাসী সংজ্ঞা যদি আমরা ভালোভাবে বিশ্লেষণ করি, পার্বত্য চট্টগ্রামে তো কেউই আদিবাসী নয়। পার্বত্য চট্টগ্রামে চাকমারা এসছে ১৭৩৪ সালে বা তারও পরে। অন্যান্য উপজাতি, এখানে একমাত্র ছিল কুকিরা, তাও ১৬ শতকের আগে নয়। পার্বত্য চট্টগ্রাম ছিল একটি বনজ সম্পদের একটা আধার। এখানে মানুষজন কর্ণফুলী নদীর তীরে অববাহিকায় কিছু মানুষ বসবাস করতো এবং তারা ছিল বাঙালি। এই চাকমারা আসছে করতে, তারাও আসছে কিন্তু মায়ানমার। তারা কক্সবাজারের চাকমার কুল দিয়ে, এবং তাদের ইতিহাস গাথাতে লেখা আছে। তাদের তো প্রথম বাড়ি ছিল রাঙ্গুনিয়া, তারপর দ্বিতীয় রাজা রাঙ্গামাটি শহরে। তাহলে তাদের ইতিহাস পর্যটন করে তারা একটা জাতি এবং তারা চীনের ইউনান প্রদেশের অধিবাসী ছিলেন বস্তু। তাহলে এই জাতিরা আদিবাসী নয়। আদিবাসী কারা? যেমন আমেরিকার রেড ইন্ডিয়ান, যাদের আমেরিকাতে হাজার হাজার বছর, ১০,০০০, ১৫,০০০, ২০,০০০ বছরের আগের ইতিহাস রয়েছে। নিউজিল্যান্ডের মাওরি অধিবাসী, যারা নিউজিল্যান্ডে ২০,০০০ বছর আগেও মাওরি অধিবাসীরা ছিল। আপনি কি ২০,০০০ বছর আগে পার্বত্য চট্টগ্রামে চাকমারা ছিলেন এটা বলতে পারবেন? রাখাইনরা ছিলেন এটা বলতে পারবেন? তাদের ইতিহাস সর্বোচ্চ ৫০০ বছর, সর্বোচ্চ ১,০০০ বছর ধরতে পারে, তার উপরে তাদের কোন ইতিহাস নেই। ১,০০০ বছরের ইতিহাস দিয়ে কোন জাতিকে তো আদিবাসী বলার কোন সুযোগ নেই। এবং জাতিসংঘের যে সংজ্ঞা, আইএলওর যে সংজ্ঞা এবং বিশ্বের যে নৃতাত্ত্বিক গবেষণার যে সংজ্ঞা, এই সংজ্ঞা মূলত পার্বত্য চট্টগ্রামের কোন উপজাতি এখানে আদিবাসী না। তারা সকলে এখানে অভিবাসী, তারা সকলে অন্য দেশ থেকে মাইগ্রেট করে এখানে এসছে এবং তারা সকলে সেটেল। সুতরাং রানী ইউনিয়ন নিজেই তো একজন রাখাইন সম্প্রদায়ের, ওনার তো আদিবাসী হওয়ার কষ্টই ওঠে না। সুতরাং আমরা এটা, ওনার এই যে বক্তব্য,
উনি আসার পর থেকে আমার মনে হয়েছে চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশিস রায়কে উনি ভিন্নভাবে পরিচালিত করছেন। ব্যারিস্টার দেবাশিস রায় তার যে সম্মান, তার যে মর্যাদা, পার্বত্য চট্টগ্রামের মানুষ যে তাকে ভালোবাসতো, তিনি সেই ভালোবাসার জায়গা থেকে অনেক দূরে সরে গেছেন। এটার একমাত্র পিছনের যে দায়ী ব্যক্তিটা আমরা মনে করি সেটা হচ্ছে যে চাকমা সার্কেল চিফের স্ত্রী ইউনিয়ন। আমরা ইউনিয়নের এই আদিবাসী দাবি করা এবং তার বিতর্কিত যে কর্মকাণ্ড এবং সম্প্রতি সমিতি ঢাকাতে গিয়ে যেভাবে প্লেকার্ড নিয়ে যে বিতর্কিত কর্মকাণ্ড করেছেন, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা মনে করি তিনি তার সম্মান ফিরে পেতে চান। তিনি সাবেক যে ব্যারিস্টার দেবাশিস রায়ের সাবেক স্ত্রীর মতো করে সবার ভালোবাসা পেতে চান। ওনাকে অবশ্যই এরকম অন্তর্ঘাতমূলক, রাষ্ট্রবিদ্বেষমূলক কর্মকাণ্ড পরিহার করে ওনাকে জনগণের সাথে, উপজাতি বাঙালি সকলের সাথে মিশে সকলের ভালোবাসা অর্জন করার চেষ্টা করা উচিত বলে আমি মনে করি। পাহাড় থেকে বাঙালি হটাও বা সেটেলার হটাও, এটিও পার্বত্য অঞ্চলকে উত্তপ্ত করার একটি অশুভ স্লোগান নয় কি? প্রথম কথা হচ্ছে সেটেলার কাদেরকে বলে? সেটেলার তো তারাই যারা অন্য দেশ থেকে, একটি দেশ থেকে অন্য দেশে গিয়ে নিজেকে সেটেল করে। এখানকার বাঙালি যারা আছেন তারা কি অন্য দেশ থেকে এসছে? তারা এখানেই ছিলেন, তারা কর্ণফুলী নদীর অববাহিকায় ছিলেন। কিছু মানুষ হয়তো চট্টগ্রাম থেকে এসছেন, কিছু মানুষ হয়তো ব্যবসায়ী সূত্রে এসছেন, চাকমারা থেকে এসছেন, চাকমারা আসছেন মায়ানমার থেকে। তারা মায়ানমারে থেকে কক্সবাজার দিয়ে প্রবেশ করে তারা পার্বত্য চট্টগ্রামে এসছেন। তাদের জমিদারি, তাদের যে পূর্বতন রাজবাড়িগুলো কোথায় ছিল? চট্টগ্রামে ছিল। আর চট্টগ্রাম তো কখনোই উপজাতিরা শাসন করে নাই। চট্টগ্রাম শাসন করেছেন পর্তুগিজরা, চট্টগ্রাম শাসন করেছেন মুঘল সাম্রাজ্যের ইয়েরা, এভাবে তো। এবং চট্টগ্রাম তো এটা, এখানে তো চাকমাদের অস্তিত্বও ছিল না আজ থেকে 500 বছর আগে। সো তারা নিজেরা সেটেলার করে এসছেন, তাদেরকে সেটেলার বলা যেতে পারে। বাঙালিদেরকে তো সেটেলার বলার কোনো সুযোগ নেই এখানে। তারা এখানকার স্থায়ী অধিবাসী, তারা বাংলাদেশের অধিবাসী। এবং একটা দেশের নাগরিককে তার এলাকা থেকে সরানোর যে প্রশ্ন আপনি বললেন, এটা কিভাবে সম্ভব? এই চিন্তা অলিক কুসুম আকাশ পাতাল চিন্তা যারা করে, আমি মনে করি তারা বোকার স্বর্গে বসবাস করছেন। যে প্রশ্নের কোনো উত্তর নেই সে প্রশ্ন করাটাই উচিত নয়, সেটাই মনে করি আমি। কারণ বাঙালিরা তো এখানকার আদিবাসী, এখানকার স্থানীয় বাসিন্দা, তাদেরকে এই জমি, এই ভূমি থেকে সরানোর প্রশ্ন কেন আসছে? এবং এটা যদি কেউ বলতেও চায়, এটা আমি মনে করি পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য, পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্নতাবাদের রাস্তায় নিয়ে যাওয়ার জন্য এই একটা কথাই যথেষ্ট। এবং আমরা এটার, আমি মনে করি যে এই ধরনের প্রসঙ্গ আসাই উচিত নয়। তারা কিন্তু কখনো আমাদের সাথে একসাথে টকশোতে আসে না। আসুক, তারা তাদের ইতিহাস বইগুলো নিয়ে আসুক, তাদের চাকমা ইতিহাস নিয়ে আসুক, মারমা ইতিহাস নিয়ে আসুক, ত্রিপুরার ইতিহাস নিয়ে আসুক, তারা তাদের অন্যান্য উপজাতিদের ইতিহাসগুলো নিয়ে আসুক। আমরা আমাদের বাঙালি ইতিহাসটা নিয়ে আসি। ইতিহাস তো কারো ব্যক্তিগত বাপের সম্পত্তি নয়, ইতিহাস ইতিহাসের মতো করে আছে। তারা প্রমাণ করুক তারা এই অঞ্চলের ভূমিপুত্র, তাহলে আমরা তাদেরকে বলবো ঠিক আছে, হাজার হাজার বছর, 5000 বছর, 10,000 বছর আগেও এই বাংলাদেশের এই ভূখণ্ডে বাঙালিরা ছিল, কর্ণফুলী নদীর অববাহিকায় বাঙালিরা ছিল, তারা ছিল। তারা ভূমিপুত্র দাবি করার প্রশ্নই আসে না। অবান্তর ইচ্ছা যারা পোষণ করে, আমি মনে করি তারা দেশদ্রোহী। তাদের এই দেশের রাষ্ট্রীয় আইনেই বিচার করার সুযোগ। তারা কখনোই আমাদের সাথে টকশোতে বসে না, তারা এককভাবে কথাবার্তা বলে আসেন, আমরা ডায়লগ করি। আজকে আওয়ামী লীগ বিএনপি একসাথে বসছে, আজকে জামাত বিএনপি বসতে পারতেছে। বিবদমান যে পলিটিক্যাল যে পার্টিগুলা একটা অপরের বিরুদ্ধে কথা বললো, টকশো থেকে কথা বলে, কিন্তু আপনি কখনো দেখবেন না কোনো উপজাতীয় নেতা কোনো বাঙালি নেতার সাথে বসে একসাথে টকশো করেছে। কারণ তাদের প্রশ্নের জবাব দেওয়ার মতো সক্ষমতা নাই তো। তারা যে ইতিহাস প্রচার করে সেটা ভুল ইতিহাস, তারা যে কথা বলে সেটা ভুল কথা, তারা যেই প্রপাগান্ডা প্রচার করে তার কোনো বাস্তবতাই পার্বত্য চট্টগ্রামে নেই। তারা এখানকার সবচেয়ে প্রিভিলেজ জাতি, তারা সবচেয়ে প্রিভিলেজ মানুষ এখানকার। তাদের এখানে বিসিএস ক্যাডার থেকে শুরু করে শিক্ষিত লোকের সংখ্যা 98%। তারা যে বলে তারা অনুন্নত, তারা যে বলে তারা এখানে বাংলাদেশে নিগ্রহের শিকার, এই কথাগুলো তারা স্ট্যাটিস্টিক্যালি প্রমাণ করতে পারবেন না। যে কারণে তারা কখনো মিডিয়ার সামনে, আমাদের সামনে বসবেন না। তারা এই জন্য বসবেন না, কারণ আমাদের সামনে বসলে তো এটা আমরা প্রমাণ করে দিতে পারবো যে তারা এই এলাকার শুধু নয়, পুরো বাংলাদেশে একমাত্র প্রিভিলেজ জাতি হচ্ছে চাকমা জাতি, যাদের 98% শিক্ষিত এবং যাদের 80%-এর উপরে চাকরিজীবী রয়েছে, এবং তাদের কোনো অভাব অনটন যুক্ত কোনো পরিবার, চাকমা পরিবার নেই। সুতরাং এরা বারবার এই কথা যে বলে তারা অনুন্নত, এটা হচ্ছে তারা, আমি মনে করি এটা রাষ্ট্রকে চাপে ফেলার তাদের একটা কৌশল, এবং বিদেশিদের কাছে এই রাষ্ট্রকে হেয় করার তাদের একটা কোর্স। বস্তুত পক্ষে কিন্তু একটা যদি জরিপ করা হয়, আমি ওপেন চ্যালেঞ্জ জানাই, জরিপ করা হোক, উপজাতি কি পরিমাণ অ্যাডভান্স হয়েছে, কি পরিমাণ তারা অনুন্নত আছে, যারা অনুন্নত আছে তাদের জন্য রাষ্ট্রের ব্যবস্থা করবে। কিন্তু এটাও তো ধরে নিতে হবে বরিশালের বাকেরগঞ্জের একটা গ্রামের একটা লোক কত পার্সেন্ট শিক্ষিত, আর পার্বত্য চট্টগ্রাম বাঘাইছড়ির সাদেক এলাকার কজন লোক শিক্ষিত। আপনাকে তো এটাও ধরে নিতে হবে খুলনার একটি অঞ্চলের একটি লোক কয়জন ইংরেজিতে কথা বলে, আর বাঘাইছড়ির সাদেক প্রত্যন্ত অঞ্চলের একটা গ্রামের কয়জন লোক ইংরেজিতে কথা বলে। আপনাকে ধরে নিতে হবে লংদু উপজেলার প্রত্যন্ত একটা গ্রামে কয়জন ইংরেজি শিক্ষিত, ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে, আর কয়জন লোক ঢাকার একটি এলাকার কথা বলতে পারে। সুতরাং কাদের শিক্ষার হার বেশি, কাদের চাকরির হার বেশি, কারা ইউএনডিপিতে ভালো চাকরি করে, কারা বিভিন্ন এনজিওতে চাকরি করে, কারা সরকারি চাকরিতে যাবে। সম্প্রতিকালে একটা চাকরি দেখা যাচ্ছে 40 জন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, তার মধ্যে 39 জনই হচ্ছে উপজাতি। কেন?
এই বাংলাদেশে কি বাঙালি নাই? এই পার্বত্য এলাকায় কি বাঙালি নাই? এখানকার অর্ধেক জনসংখ্যা বাঙালি। সুতরাং 40টা আসনের মধ্যে তো 40টা চাকরির মধ্যে তো 20টা চাকরি তো বাঙালিদের হওয়ার কথা ছিল, যেটা ইউএনডিপি করে নাই। আমরা ইউএনডিপির এই ভূমিকার তীব্র নিন্দা জানাই এবং ইউএনডিপি যদি ভবিষ্যতের জন্য কর্মকাণ্ড চলমান রাখে, ইউএনডিপিকে পার্বত্য চট্টগ্রামে আমরা প্রতিহত করতে বাধ্য হব। আমি এই ঘোষণাও দিতে চাই, ইউএনডিপি পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অন্যতম হোতা। কারণ আপনি যখন একই পরিবারের 2 সন্তানের মধ্যে একজনকে আপনি চাকরি দেবেন, আরেকজনকে অভুক্ত রাখবেন, সুতরাং ওই পরিবারের শান্তি কখনোই আসবে না। ইউএনডিপি বারবার এই কাজটা করে আমাদের পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল পরিস্থিতি করছে এবং ইউএনডিপি কিন্তু প্রথম এটার প্রস্তাবক যে পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙালিদেরকে সরিয়ে নিতে হবে। ইউএনডিপি কে? ইউএনডিপি কেন এই প্রশ্ন করবে? ইউএনডিপি এর কথা অন্য অন্য দেশে বলুক তো দেখি, তাদের কর্মকাণ্ড থাকে কিনা। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, এই দেশে ইউএনডিপির এই ধরনের জঘন্য কর্মকাণ্ডের আমরা প্রতিবাদ জানাই। পিছিয়ে থাকবে না। আহমেদ রুস্তম রায়হান, নির্বাহী সম্পাদক, সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ। পিছিয়ে থাকবে না।